আকাশবাণী দিয়ে শুরু করি। যেমন রিস্ট ওয়াচ আমরা বলি যে হাত ঘড়ি, রিস্ট ওয়াচ হাত ঘড়ি, এই যে অনুবাদ মূল শব্দের সাথে আরেক ভাষার যে অনুবাদ দারুণ সম্পর্ক আছে, আবার অনেক সময় মেলেও না। যেমন আর্মচেয়ার যে আরাম কেদারা, এটা আবার আরেক ধরনের অর্থের রূপান্তর। এখন আকাশবাণীর ক্ষেত্রে যেরকম হয়, পুরাতন একটা শব্দ সেটা নতুন একটা অর্থে ব্যবহার করা হয়। আকাশবাণী আগে অর্থটা ছিল যে দৈববাণী, যে কারণে গায়েবী আওয়াজ এরকম অর্থ প্রকাশ করার একটা আরেক ধারা, মানে মুসলমানি ধারার মধ্যে সেটা আমরা পাচ্ছি। এবং মুসলমানি ধারা এই 47 পরবর্তী সময়ে সেটা আমরা দেখব আমার আলোচনার মধ্যে। এই আকাশবাণী শব্দ অর্থাৎ একটা প্রচলিত শব্দ, যেটা ছিল ধর্মীয় একটা টার্ম, সেটা ধর্মীয় হোক বা অন্য কোনো ক্ষেত্র হোক, সেটাকে নতুন একটা টার্মে যে অর্থের ব্যবহার, এটাকে ভাষাবিজ্ঞানে বলে যে অর্থ পরিবৃত্তি বলে। অর্থাৎ নতুন একটা অর্থে তার অভিগমন ঘটে, নতুন একটা অর্থের বৃত্তে সে গমন করে। আমি 6:30 বাজে, এখন 40-50-50-এর দিকে আমি শেষ করব আলোচনা। আলোচনার যে শিরোনাম, এখানে 3টা শব্দ আমাদের খেয়াল রাখা দরকার। একটা হলো বাঙালি মুসলমান কারা, দ্বিতীয় হলো যে ভাষা বলতে আমরা আসলে কি বুঝবো। একটু আগে একেবারে প্রথমজন যে কারণে কিন্তু প্রমিতর সাথে কথ্যের একটা সাংঘর্ষিক রূপ তৈরি করছিলেন, কারণ কথ্য ভাষার মধ্যেও প্রমিত রূপ আছে, লেখ্য ভাষার মধ্যেও প্রমিত রূপ আছে। তাহলে ভাষা বলতে আমরা কি বুঝবো, এটা দ্বিতীয় ব্যাপার। আর 3 নম্বর ব্যাপার হলো পাকিস্তান পর্ব বলতে আমরা আসলে কি বুঝবো। এই 3টা। এখন বাঙালি আর মুসলমান যদি দুইটা আলাদা শব্দ ধরি, তা তো ছিলই, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের মধ্যেই, যেটা 1917 সালে প্রকাশিত হয়, যে সেখানে তো শুরুই হয়েছে এভাবে যে ফুটবল খেলা হচ্ছে 2 দলের মধ্যে, বাঙালিদের সাথে মুসলমানের, এবং সেখানে ঔপন্যাসিকের পক্ষপাতও আছে, যেহেতু সেই ফুটবল খেলায় মারামারি হয়েছে এবং মুসলমান ছেলেরা বাঙালিদের উপরে আক্রমণ করেছে। ফলে আমাদের বাঙালি মুসলমান যদি একসাথে চিন্তা করি, এটা আসলে 47-এর পরের ঘটনা। পাকিস্তান প্রতিষ্ঠার আগ পর্যন্ত দুইটাকে আলাদা শব্দ হিসেবে আমাদের বিচার করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আচ্ছা, এর আগে আরেকটা ব্যাপার ছিল যে পাকিস্তান বিভাজন, আজকের দিনে আমরা বলি যে ধর্মভিত্তিক রাজনৈতিক বিভাজন, দ্বিজাতি তত্ত্ব, কিন্তু এটা তো অবশ্যম্ভাবী ছিল। 1971-এর মুক্তিযুদ্ধ পাকিস্তান ভাগ যেমন অবশ্যম্ভাবী, কারণ পাকিস্তানের প্রতিষ্ঠাও তো অবশ্যম্ভাবী ছিল। যখন আমরা দেখব যে এখানকার জমিদার, যার বেশিরভাগই হলো হিন্দু জমিদার, এবং এই পূর্ব বাংলার কৃষক বেশিরভাগই হলো মুসলমান কৃষক, বা সবাই হলো মুসলমান কৃষক, তখন শুধুমাত্র রাজনীতির উচ্চ পর্যায়ে নয়, বরং মানুষের একেবারে দরিদ্র শ্রেণী পর্যন্ত এই পাকিস্তান ভাগের পক্ষে কোনো ধরনের দ্বিমত ছিল না। পাকিস্তান প্রতিষ্ঠা যে কারণে অবশ্যম্ভাবী। আচ্ছা, তাহলে এবার আসি দ্বিতীয় যে প্রশ্ন, ভাষার ব্যাপারটা কি। ভাষার আমাদের শুধুমাত্র ভাষাবিজ্ঞানে ভাষার কথা যখন বলে, তখন তার মৌখিক রূপের কথাই আসলে বলতে চায়। আর প্রথাগত ব্যাকরণ আবার ভাষার লিখিত রূপের উপরে জোর দেয়, যে কারণে ভাষার প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে প্রমিত ভাষায় যে প্রয়োগ অপপ্রয়োগের ব্যাপার নিয়ে ব্যাকরণ যেটা বলে, সেটা ভাষাবিজ্ঞান আবার সেটা বলতে চায় না। তার কাছে প্রয়োগ অপপ্রয়োগ কোনো ফ্যাক্টরি নয়, যেহেতু সে মৌখিক ভাষাকে সে প্রাধান্য দিয়ে কথা বলে। তাহলে ভাষার এই মৌখিক রূপ আর লিখিত রূপের বাইরেও আমাদের খেয়াল রাখা দরকার, অভাষিক প্রচুর চিহ্ন থাকে, যেগুলো আমাদেরকে নানাভাবে আন্দোলিত করে বা প্রভাব বিস্তার করে। এখন সচেতনভাবে একেবারে প্রথম বক্তা বলেছেন যে বন্দোবস্ত শব্দের কথা বলেছেন, সেটা কিন্তু 1800 সালের আগেই, মানে যখন ইংরেজি এই অঞ্চলের মানে প্রশাসনিক ভাষা হলো, তার আগে ফার্সি ছিল, ওই পর্বের আগেই বহুলভাবে বন্দোবস্ত শব্দের ব্যবহার আছে বাংলাতে। এবং একটা শব্দ যেটা আমরা বলছিলাম যে নানাভাবে কিন্তু আরেক ভাষায় প্রবেশ করে, নানাভাবে, ফলে তখন কিন্তু তার ধ্বনি পদ্ধতি পাল্টে যায়, কিছু ক্ষেত্রে অর্থের রূপান্তর ঘটে, আর সেগুলো বিভাষিক শব্দ আসলে থাকে না।
কেউ চাইলেও জোর করে একটা শব্দকে প্রবেশ করাতে পারবে না যদি না মানুষের ব্যবহারে আসে, যেটা 47-এর পরবর্তী পর্যায়ে বাংলা ভাষার প্রমিতায়নের প্রশ্নে যে কাজগুলো করার চেষ্টা হয়েছে সরকারি উদ্যোগেই, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। ফলে শব্দের জাত বিচার করা আসলে কোনোভাবেই ভাষাবিজ্ঞান সেটাকে স্বীকার করবে না। তাহলে ভাষার ক্ষেত্রে আমি বলেছি মৌখিক রূপ, লিখিত রূপ এবং আরেকটি রূপ হলো তার অভাষিক যে নানা রকম চিহ্ন থাকে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। আর 3 নম্বর যে প্রশ্ন ছিল, আসলে পাকিস্তান পর্ব হলো 47 থেকে 71, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন হলো পাকিস্তান পর্বের যে রাষ্ট্রভাষা কি হবে, সেটা তো 47-এর আগেই তার সূচনা, এবং 71-এর পরেও তার মীমাংসা হয়নি। কি মীমাংসা হয়নি? আমরা বলি যে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেল 54-56 ওই সময় পেল, কিন্তু বাস্তবে তো রাষ্ট্রভাষা হিসেবে বাংলা তখনও ব্যবহার হয়নি। অর্থাৎ পাকিস্তান পর্বে কখনোই বাংলা ভাষা রাষ্ট্রীয় কাজে ব্যবহার হয়নি। বাংলার স্বীকৃতি দেয়া হয়েছে এবং বলা হয়েছে আগামী 2 দশক অর্থাৎ 20 বছর বাংলা ভাষার উন্নয়নের জন্য কাজ করা হবে। তাহলে বাংলা ভাষা কি অনুন্নত ছিল? উন্নয়নের একটা জায়গা ছিল অবশ্যই, সেটা হলো আমাদের ব্যবহারিক ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক কাজকর্মে তার ব্যবহার বাড়ানোর জন্য যেটা দরকার ছিল, পাঠ্যপুস্তকে তার ব্যবহার বাড়ানো, মানে পাঠ্যপুস্তক তৈরি করা প্রচুর পরিমাণে, বিশেষ করে উচ্চ স্তরের পাঠ্যপুস্তক, যেটা না থাকার কারণে আজ পর্যন্ত আমরা আদালতে পাচ্ছি না বাংলা ভাষার প্রয়োগ, আমরা আইনের বাইরে প্রশাসনিক ক্ষেত্রে তার বহুল ব্যবহার করতে পারিনি, আমাদের মেডিকেল বা আমাদের উচ্চতর শিক্ষায় বহুলভাবে যে কারণে ইংরেজি ব্যবহৃত হয়। তাহলে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে, কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ কিন্তু সেই 71 পর্যন্ত পায়নি, 71-এর পরেও আমাদের আফসোসটা রয়ে গেছে। তাহলে এই হলো 3টা প্রশ্নকে বিবেচনায় রেখেই আমাদের চিন্তা করা উচিত। এখন 1946 সালে মোহাম্মদ আব্দুল হাই তো ভাষা নিয়ে নানা রকম কথা বলেছেন, তার একটা প্রবন্ধ ছাপা হয়েছিল মাসিক মোহাম্মদীতে 46 সালে। তিনি বলছেন ওরা এবং আমরা, এবং আমরা যখন পাকিস্তানের কথা বলি তখন পশ্চিম পাকিস্তানকে আসলেই সবসময় ওরা দিয়ে আমরা চিন্তা করি। কি কারণ? তাদের ধর্ম আলাদা, তার ধর্ম এক, কিন্তু সংস্কৃতি এবং নানা রকম বৈচিত্র্যের কারণে আমরা ওরা আর আমরা বিচার করি। কিন্তু পাকিস্তান পর্বের সূচনা লগ্নে তো ওরা আমরা ছিল না, আমরাই তো ছিল। এমনকি এটাই তো হওয়ার কথা ছিল, যদি সবচেয়ে বড় যে ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র, সেই জায়গায় যদি আমাদের দূরত্ব না থাকতো বা কমে আসতো, তাহলে তো আমরাই থাকতাম, তাতে কোনো সমস্যাই ছিল না। এবং আজকের বাংলাদেশেও তো ছোট ছোট সাংস্কৃতিক বৈচিত্র্যময় বহু জাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি আর আদিবাসী বলি, ফলে একটা দেশে তো বহু জাতির একসঙ্গে বসবাস খুবই স্বাভাবিক। এটা কোনো অযৌক্তিক কোনো প্রশ্নও নয় যে 2টা রাষ্ট্র কি করে জাতিগত ভিন্নতা সত্ত্বেও এক হয়ে থাকে, থাকতেই পারে, সব দেশেই তো তাই আছে। সমস্যা, একটা বড় সমস্যা হলো দূরত্বের একটা সমস্যা আছে। তারপরেও দূরত্ব আজকের প্রেক্ষাপটে চিন্তা করলে এগুলো হয়তো গুরুতর প্রশ্নও ছিল না। এখন ওরা আমরা এরকম প্রবন্ধ অনেকেই লিখেছেন। আমি বলছিলাম আব্দুল হাই তিনি মাসিক মোহাম্মদীতে 1946 সালে যে প্রবন্ধ লিখলেন, সেখানে তিনিও উল্লেখ করছেন যে আমাদের মধ্যে ব্যবধান অনেক, কিন্তু আমরা এটা নিয়েই এগোতে চাই, কিন্তু সেটা তো আমরা এগোতে পারি নাই। সবচেয়ে বড় আঘাতটা এসেছে এই রাষ্ট্রভাষার প্রশ্ন নিয়ে। তাহলে এই পাকিস্তান পর্বের সবচেয়ে বড় প্রশ্ন ছিল রাষ্ট্রভাষার প্রশ্ন, এবং উর্দু রাষ্ট্রভাষা হবে এটা কি অযৌক্তিক ছিল? মোটেই অযৌক্তিক ছিল না। কেন? প্রথমত, পাকিস্তান এবং ভারতের, এটা তো মানতেই হবে, এই 2টা রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, তার মধ্যে ধর্মের ব্যাপারটা তো জড়িয়েই আছে, মানে একটা বড় ফ্যাক্টর তো ধর্মই। তো সেখানে উর্দু একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করতে চেয়েছে। একটা দেশের কি 10টা একটা রাষ্ট্রীয় ভাষা থাকতে পারে? পারে, আছেও। তাহলে রাষ্ট্রভাষা কি বেশি হলে সুবিধা হয়? না, অসুবিধা হয়। যত কমিয়ে আনা যায় সেটা তত সুবিধা হয়। তাহলে পাকিস্তানের জন্য যদি একটা রাষ্ট্রভাষা হয়, সেটা মাতৃভাষা বিবেচনা করলে বাংলার অধিকার আগে, কারণ পাকিস্তানের বৃহৎ জনগোষ্ঠীর ভাষা হলো বাংলা। আবার যদি আমাদের বাংলার আবেগটাকে ছেড়ে দেই, তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ভাষা হিসেবে ব্যবহারের ভাষা চিন্তা করলে উর্দুর মধ্যে সমস্যা ছিল না, এই কারণে যে উর্দু ছিল
যে মুসলমান পরিবারগুলোর, বিশেষ করে সম্ভ্রান্ত পরিবারগুলোর জন্য তাদের পারিবারিক ভাষাই ছিল উর্দু। বেগম রোকেয়া বাংলাতে লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, তার পরিবারেও তো উর্দু ছিল প্রধান ভাষা বা পারিবারিক ভাষা। তাহলে এখন সমস্যা হলো, যারা দরিদ্র শ্রেণীর তারা তো উর্দুকে গ্রহণ করতে পারেনি, কিন্তু উর্দুর জন্য কিন্তু পুরো পরিবেশটাই ছিল, বাংলার চেয়েও বেশি ছিল, পাকিস্তান রাষ্ট্রে সেটা বেশি ছিল। কিন্তু এই প্রশ্নটাই যে বাংলার বিশাল জনগোষ্ঠী আছে শুধু তাই না, তার একটা সমৃদ্ধ সাহিত্য আছে যার আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জিত হয়েছে নোবেল পুরস্কারের মধ্য দিয়ে। তাহলে বিশাল সাহিত্য ভাণ্ডার এবং বিশাল জনগোষ্ঠী, এই ভাষার রাষ্ট্রভাষার প্রশ্নে অগ্রাহ্য করা যায় না, কিন্তু যে কারণে পাকিস্তান এটা শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো। তাহলে সাংবিধানিক স্বীকৃতি পেলাম আমরা, কিন্তু 2 দশকেও বাংলা ভাষার আসল কাজের কাজটা আমরা পুরোপুরি পেলাম না। পাকিস্তান পর্বের, তাহলে রাষ্ট্রভাষার প্রসঙ্গে গেল এই পর্বের সবচেয়ে বড় ঘটনা। এখন দ্বিতীয় আসি, আমাদের আফসোসের বাইরেও কিছু কাজের কাজ তো হয়েছে। যেমন পাকিস্তান পর্বের বড় ঘটনা হলো প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির প্রতিষ্ঠা। তাহলে বাংলা একাডেমির প্রতিষ্ঠার সাথে তো এই রাষ্ট্রভাষা আন্দোলনের দাবি বা চাওয়ার মধ্যেই সম্পর্ক ছিল। আরেকটা বিষয় ছিল যেটা আমরা বলছিলাম, যে রাষ্ট্রভাষার স্বীকৃতির পরপর প্রশ্ন হলো যে বাংলা ভাষার উন্নয়ন ঘটানো। উন্নয়ন বলতে আমি বোঝাচ্ছি যে ভাষার উন্নয়ন না, আসলে হলো পাকিস্তান সরকার যেটা চেয়েছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের জন্য সরকারি কাজকর্মে এবং বিশেষ করে পাঠ্যপুস্তকের ব্যবহার ছাড়া তো হবে না, এটা করার জন্য আলাদা একটা বোর্ড তৈরি করার জন্য, যে কারণে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড 1962 সালের দিকে প্রতিষ্ঠা হলো, যেটা 1972 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা একাডেমির সাথে আবার একীভূত করে দেয়া হলো। এই কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের কাজ ছিল পাঠ্যপুস্তক তৈরি করা, পাঠ্যপুস্তকের অনুবাদ করা এবং পরিভাষা তৈরি করা। আজকে আমাদের যে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগের কথা যেগুলো বলি, সেখানেও কিন্তু বড় সমস্যা হলো পারিভাষিক সমস্যা। ইংরেজি টার্ম আসলে কোনো সমস্যা না, পরিভাষার কোনো বাংলা ইংরেজি হয় না। তারপরেও পরিভাষার জন্য নিয়মিত কাজ করা দরকার, সেটা কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এটা ব্যাপকভাবে করেছিল। সব পরিভাষাকে তারা জনপ্রিয় করতে পারেনি, কিন্তু এই ধারাবাহিক প্রক্রিয়ার অভাব 71 পরবর্তী পর্যায়েও আমরা পাচ্ছি। তাহলে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড আমাদের ওই সময়ের একটা বড় কাজ। তাহলে এই গেল প্রতিষ্ঠানের ব্যাপার। তৃতীয়ত যেটা আমরা বলবো, যে ভাষার মৌখিক রূপের স্বীকৃতি ওই সময়ে এসেছে কিনা, না আসেনি, কোনোদিনই আসেনি। আচ্ছা, বাংলা ভাষা আমরা যেটাকে প্রমিত কথ্য ভাষা বলি, সেটা কি আসলে নদিয়ার ভাষা? না, নদিয়ার ভাষা না, প্রথম বক্তা তাই বললেন। কিন্তু আবার একটা কথা ঠিকই বলেছেন, ভাষার সাথে একটা নগর বা এক ধরনের অর্থনৈতিক আধিপত্যের একটা সম্পর্ক থাকে, যে কারণে কলকাতা কেন্দ্রিক, কলকাতা এলিট শ্রেণীর ভাষাটাই আসলে সেই 20 শতকের শুরু থেকেই বা তারও আগে থেকেই প্রচলিত ভাষাকেই আমরা প্রমিত কথ্য ভাষার স্বীকৃতি দিলাম। মোহাম্মদ আব্দুল হাই একটা লেখাতে লিখছেন, 47-এর পরে, মানে শহীদুল্লাহ পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নিয়ন্ত্রণ ছিল আব্দুল হাইয়ের হাতে, এবং 47 পরবর্তী সময় আব্দুল হাই বেশ কিছু কাজ করেছেন। ওই সময় তিনি বাংলা ভাষাকে সাহিত্যের কিছু কিছু উপাদান, যেগুলো হিন্দুয়ানি মুসলমানি এরকম পার্থক্য আছে, সেগুলোকে পাঠ্য বই করলেন কি করে, নাম দিলেন বড় চণ্ডীদাসের কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাম দিলেন না, এমন করে করে মনসা মঙ্গল কাব্য নাম দিলেন না, অন্নদা মঙ্গল কাব্য নাম দিলেন না, অন্য নামে তিনি এগুলোকে নিয়ে আসলেন বাংলা ভাষার সম্পদ হিসেবে। তো ওই আব্দুল হাই বলছেন যে ভাষার, এই পূর্ব বাংলার ভাষার, ঢাকা কেন্দ্রিক ভাষার আমাদের প্রমিত রূপ থাকা দরকার। কিন্তু এও তিনি বলেছেন যে এত দূর আমরা এগিয়ে এসেছি সেটা সম্ভব না, সেটা আর সম্ভব না। তিনি বলছেন ফলে 1948, 47, 50-এর দিকে বলা কথা আজকে 2026 সালে দাঁড়িয়ে আমাদের পক্ষে প্রায় আরও দুরূহ প্রায় হয়ে উঠেছে। মানে ক্রিয়াপদের রূপ সাধু থেকে খাইয়াছি, সেখান থেকে খাইছি, সেখান থেকে খেয়েছি, ফলে ধ্বনি রূপান্তরের যে একেবারে সর্বশেষ ধাপ সেইটাই আমরা গ্রহণ করেছি। কিন্তু বাংলাতে তো খাইছি কোনো সমস্যাই ছিল না আসলে। কিন্তু আমরা বলছি সেই আব্দুল হাইয়ের মতোই বলতে হয়, আমরা এত দূর পর্যন্ত এগিয়ে গেছি যে আমাদের আর পিছনে বা আর আমাদের
ভাষার মানে ঢাকাইয়া ভাষাকে প্রমিত রূপে আনাটা আসলে প্রায় দুঃসাধ্য ব্যাপার। আচ্ছা, চতুর্থ হলো ভাষার লিখিত রূপ কি হবে, এই সময়কার প্রশ্নটা কি ছিল। ভাষার আদর্শ গদ্য ভাষা কি হবে। মীর মশাররফ হোসেন কায়কোবাদের কথা বলা হয়েছে। কায়কোবাদ তো মুসলমানি শব্দ কেন ব্যবহার করছেন না, যথার্থই বলেছেন প্রথমজন। এই কথা কিন্তু মীর মশাররফ হোসেনের জন্যও সাজে। তার যে বিষাদ সিন্ধু এত জনপ্রিয়, তার মানে এই না ওখানে প্রচুর মুসলমানি শব্দ তিনি ব্যবহার করেছেন। দোভাষী পুঁথি আবার জনপ্রিয়, ওখানে প্রচুর, আমি মুসলমানি অর্থে এটাই বোঝাচ্ছি যেগুলো আমাদের আরবি ফার্সি শব্দের বাহুল্য যেটা। তাহলে দোভাষী পুঁথি ব্যাপক জনপ্রিয় হলো, অথচ এই মীর মশাররফ হোসেন আরবি ফার্সি শব্দ সাধারণ মাত্রায় ব্যবহার করেই, মানে বিশেষভাবে বহুল ব্যবহার না করেই বিষাদ সিন্ধুকে জনপ্রিয় করলেন। এবং ওই সময়ে মীর মশাররফ হোসেন বা কায়কোবাদ গদ্য এবং কবিতা দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার আদর্শরূপ সেটাই যেটা কিনা কলকাতার ভাষার আদর্শরূপ। ফলে 47-এর আগ পর্যন্ত আমরা দেখব আসলে মুসলমানের বাংলা বলে আলাদা কোনো বাংলা নাই। আসলে পরেও হওয়া দরকার ছিল না, কিন্তু এই হওয়ানোর চেষ্টা চলেছে। তাহলে লিখিত ভাষার আমরা কাঠামো পাচ্ছি আগে থেকেই, কলকাতায় তৈরি হওয়া লিখিত যে গদ্য সেটাই আমরা পাচ্ছি 47 পরবর্তী সময়েও এই বাংলাদেশে মূলত আমরা সেই গদ্যই পাচ্ছি। 5 নম্বর প্রশ্ন ছিল যে, 5 নম্বর প্রশ্ন মানে আমার কথার 5 নম্বর পয়েন্ট যেটা, 5 নম্বর কথা হলো লিপি বিতর্ক একটা বড় প্রসঙ্গ ছিল এই সময়ে, যে বাংলা লেখা হবে কোন লিপিতে। রাষ্ট্রভাষার প্রশ্ন মীমাংসিত হওয়ার আগেই নানাজন নানা রকম মত দিচ্ছেন যে বাংলা আমরা আরবি লিপিতে বা উর্দু লিপিতে আমরা লিখতে পারি কি না, বা কেউ কেউ আরেকটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে রোমান হরফে লিখতে চান। এনসিটিভির পাঠ্যপুস্তকে যেমন আমাদের গারো ভাষার বই বের করা সম্ভব হয়নি লিপি সংকটের কারণে, যে কোন লিপিতে লেখা হবে, কিন্তু বাংলা তো লিপি নিয়ে কোনো সংকট নাই। বাংলা ভাষা একই সঙ্গে কথ্য এবং লিখিত দুইটা রূপের দিক দিয়েই খুবই শক্তিশালী, পরিবর্তিত, নিজের মতো গঠিত একটি ভাষা। মানে একে বরাবরই ফ্রেমে আটকানোর চেষ্টা হয়েছে, সেটা প্রয়োজনও হয়তো ছিল, যেটা ফোর্ট উইলিয়াম কলেজ পর্ব থেকে হয়েছে, কিন্তু সে তার মতো করেই আসলে এগিয়ে চলেছে। ফলে একটা শক্তিশালী ভাষাকে আসলে কোনো কাঠামো দিয়েই তাকে আটকানো যায় না। তাহলে লিপি বিতর্ক এই সময়ের একটা বড় আলোচনা ছিল, যে আমরা আরবি হরফে বাংলা লিখব কিনা, কোন কোন হরফে সমস্যা হয় তার বিকল্প কি হতে পারে, রোমান হরফে বাংলা লেখা সম্ভব কিনা, সেক্ষেত্রে কোন কোন বর্ণে সমস্যা হয় তার প্রতিকার কি, একেবারে সুনির্দিষ্ট পয়েন্ট করে বা সূত্র নির্দেশ করে এই সময়ে প্রচুর লেখা তৈরি হয়েছে। আমি যেহেতু বাংলা বানান নিয়ে কাজ করেছি, ফলে এইসব প্রস্তাবগুলো আমি প্রায় অন্তত 30টা প্রবন্ধ পেয়েছি পুরাতন, যেখানে সুনির্দিষ্টভাবে বিস্তৃতভাবে তারা প্রস্তাব দিচ্ছেন যে আরবি, উর্দু বা ইংরেজি লিপি বা রোমান হরফ এগুলো ব্যবহার করে কি করে বাংলা ভাষাকে পাকিস্তানের উপযোগী ভাষা করে তোলা যায়। আরেকটা ছিল এখানে বানান বিতর্ক, এবং বানান বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে বরাবরই বানান বাদ দিয়ে, যেমন আমরা বললাম লিপির আলোচনা হয়েছে, একই সঙ্গে আরেকটা আলোচনা হয়েছে, সেটা হলো যে আমাদের ভাষা কি হবে। পূর্ববঙ্গ সরকারি ভাষা কমিটি করা হয়েছিল 1949 সালে মৌলানা আকরাম খান নেতৃত্বে। আচ্ছা, এরকম প্রাতিষ্ঠানিক উদ্যোগ অনেকগুলোই হয়েছিল এবং তারা অদ্ভুত অদ্ভুত প্রস্তাবও করেছেন। যেমন আজকের দিনে আমরা বলি যে চন্দ্রবিন্দুর উচ্চারণ তো ভাওয়েলের সাথে হয়, তাহলে ভাওয়েলের উপরে চন্দ্রবিন্দু বসবে। তা একইভাবে ওরকম প্রশ্নও তখনকার দিনে ছিল, ভাওয়েলগুলো উচ্চারণ হয় পরে, তাহলে একারকে আমরা বায়ে না লিখে ডানে লিখব, হ্রস্ব ইকারকে আমরা বায়ে নিয়ে ডানে লিখব, ইকার তো উচ্চারিত হচ্ছে পরে। এরকম করে করে অদ্ভুত অদ্ভুত লিপি সম্পর্কিত প্রস্তাব ছিল, যেগুলো বানানের চেহারাকেই পাল্টে দিচ্ছিল, কিন্তু এগুলো তো কোনোটাই কাজ হয়নি। যেমন আমরা যে কমিটির কথা বললাম, এই কমিটি কিছু প্রস্তাব করছিল যে কিছু শব্দ পরিবর্তন করা, যেমন তিনি যাবতীয় বিষয় আনুপূর্বিক অবগত হইয়া বিষয়াপন্ন হইলেন, এর বদলে নতুন বাংলা হবে এমন
তিনি সব কিছু আগাগোড়া শুনিয়া তাজ্জব হইলেন, মানে একটা শব্দের বদলে আর একটা শব্দের ব্যবহার করার ইচ্ছা। আমি তোমায় জন্ম জন্মান্তরেও ভুলিব না, এটা হবে আমি তোমায় কেয়ামতের দিন পর্যন্ত ভুলিব না। তাহলে এরকম শব্দের বাংলা ভাষায় আসলে কেয়ামত শব্দ আছে, জন্ম জন্মান্তর আছে, সবই আছে, সে তাকে গ্রহণ করে নেয়। কেউ চাইলে আমরা আসলে পারবো না। যেটা আমরা বললাম পাকিস্তান পর্বের সূচনা লগ্ন থেকেই দুইটা ব্যাপার ছিল। যারা কবিতা লিখছেন, পাকিস্তান প্রেম তো বহুজনেরই ছিল, সবারই ছিল, এটা তো কাটতে সময় লেগেছে, 52-র পরেও কাটেনি, এটা কাটতে প্রায় 8-10 বছর লেগে গেছে। কিন্তু আবার যে ভাষা প্রশ্নে যে অতি আবেগ, সেটা কিন্তু চাওয়া সত্ত্বেও বা প্রস্তাব সত্ত্বেও সেগুলো গৃহীত হয়নি। এবং বাংলা একাডেমিও ওই পর্যায়ে 1962 সালে তারা বানান নিয়ে কিছু সুপারিশ করতে চেয়েছে, কিন্তু সেই সুপারিশগুলোও কাজে লাগেনি। মানে বানানের প্রশ্নে তো সেই 47-এর আগে এবং 47-এর পরে, 47-এর আগে বড় কাজ হয়েছে, একটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার প্রস্তাব 1936-এর দিকে, যেটা তারও আগে বিশ্বভারতীর প্রস্তাব আছে, এবং পরবর্তী পর্যায়ে 71 পরবর্তী পর্যায়ে কলকাতা বিশ্ববিদ্যালয় আবার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হাইকোর্ট ওই সময় থামিয়ে দেয় যে এই প্রশ্নে যে ভাষার কথ্যরূপের যেমন স্বাধীনতা থাকতে পারে তার বলার বা উচ্চারণের, প্রমিতকে আমরা বাধ্য করতে পারি না বা সুপারিশ করতে পারি না, একইভাবে ভাষার লিখিত বানানের প্রশ্নেও কেন আমরা বাধ্য করব। আসলে প্রমিত তো অবশ্যই আরোপিত একটা ব্যাপার, কিন্তু ওটা থেমে গেল। তাহলে বানান নিয়ে এই পর্বে বাংলা একাডেমি চেষ্টা চালিয়েছে কিছু প্রস্তাব বা সুপারিশ কিছু করার জন্য, কিন্তু সেগুলো গৃহীত হয়নি। এবং মুনির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল কিছু বানান নিয়ে এবং ভাষার সংস্কার নিয়ে, যার মধ্যে ছিলেন মোহাম্মদ এনামুল হক, ইব্রাহিম খা, কাজী দীন মোহাম্মদ, আব্দুল হাই, মুনির চৌধুরী, আবুল কাশেম, অনেকেই ছিলেন 1967 সালে। কিন্তু মুনির চৌধুরী, তারপরে আব্দুল হাই, এরা সেগুলোকে পরে আপত্তি করে কমিটি থেকেই বের হয়ে এসেছেন। তারা বলছেন যে ভাষার সরলায়ন বা বর্ণমালার সংস্কার, এইগুলো তারা কমিটির মধ্যে থেকেও বেরিয়ে এসছেন এই কারণে, এগুলো দিয়ে আসলে ভাষার আসল কাজটা হবে না। এভাবে ভাষাকে তারা গ্রহণ করেছেন, মুনির চৌধুরীরা গ্রহণ করেছিলেন এভাবে যে তারা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ওই কমিটির বাইরে তারা কাজ করেছেন। যদিও জাতীয়তাবাদী যে কোনো আন্দোলন বা প্রস্তাব এগুলোও রাজনৈতিক, তারা এখান থেকে বেরিয়ে এসেছিলেন। এবং এই সব প্রস্তাবও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবও যেসব অদ্ভুত অদ্ভুত প্রস্তাব ছিল বানান বিষয়ে এবং লিপি বিষয়ে, সেগুলো গৃহীত হয়নি। তাহলে আমাদের উপসংহারে যদি আমরা বলি যে আজকে বাঙালি মুসলমান, আজকের জন্য এটা একটা, আবার বাংলাদেশের জন্য একটা অদ্ভুত মানে টার্ম, আজকের জন্য আবার বাঙালি মুসলমান 47 থেকে মোটামুটি 65 সাল পর্যন্ত এই 2 দশকের জন্য আবার বাঙালি মুসলমান খুবই উপযোগী একটা টার্ম। কারণ তার আগ পর্যন্ত তো আমরা বললাম যে বাঙালি আর মুসলমান দুইটা ভিন্ন ভিন্ন শব্দ হয়েই ছিল। আবার আমরা যদি বলি যে বাংলা ভাষা, আমি যেমন বলছি দরিদ্রের ভাষা, এই ভাষাকে এলিট শ্রেণীর মুসলমানরা পুরোপুরি গ্রহণ করতে পারছে না বা পারছেন না, যে কারণে তাদের পরিবারে যেমন ব্যবহার হচ্ছে উর্দু, তারা পাকিস্তানের ভাষা প্রশ্নে যেমন উর্দুকে প্রাধান্য দিচ্ছেন রাষ্ট্রভাষার প্রশ্নে, তাহলে এটা কি মুসলমানদের দিক থেকে শুধু আপত্তি ছিল? না, এটা উচ্চ স্তরের হিন্দু থেকেও আপত্তি ছিল। যে কারণে যখন রামায়ণ মহাভারতের বাংলা অনুবাদ হয়েছে, সেগুলো নিয়েও যে কারণে আপত্তি করেছে যে ভাষাটাকে নষ্ট করা হচ্ছে। এবং ভাষার মধ্যে যে ধর্মীয় অনুভূতি কাজ করে, এটা তো শুধুমাত্র বাংলা, এটা তো শুধুমাত্র আরবি ফার্সির ব্যাপার না, সংস্কৃতর মধ্যেও তো ছিল। যে কারণে মোহাম্মদ শহীদুল্লাহ তো সংস্কৃতে অনার্স করেও মাস্টার্স করতে পারেননি। তাহলে 1947 থেকে পরবর্তী 71 পর্যায়ে আমাদের বড় প্রশ্ন ছিল রাষ্ট্রভাষার প্রশ্ন, যেখানে বাঙালি মানে মুসলমানদের বাঙালি হয়ে ওঠাটা একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল।
যেটা পরবর্তী পর্যায়ে পলিটিক্যাল বা রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক একটা কাঠামো পায়, এবং জাতীয়তাবাদী ধারণার জন্মলগ্ন থেকেই তাই হয়েছে। মানে যে কোনো জাতীয়তাবাদী ধারণা সেটার সাথে রাষ্ট্রনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক ছাড়া হয়নি। আর পাকিস্তান পর্বের ভাষার ক্ষেত্রে আরেকটা যেটা আমরা বললাম, আরোপণ যেগুলো হওয়ার চেষ্টা হয়েছে সেটা তখনও সফল হয়নি, তার আগেও হয়নি। কিন্তু বাংলা ভাষার একটা বড় শক্তি হলো এই প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসনের পরেও বাংলা ভাষা হয়েই আছে। নানা রকম রূপান্তরের মধ্য দিয়ে সে যাচ্ছে বলেই সে টিকে আছে। আর 47 থেকে 71 পর্বে কিছু একাডেমিক বা প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো হয়েছে তার মধ্যে আমি কিছু বলেছি যে কার্যকর উদ্যোগ ছিল বাংলা একাডেমি প্রতিষ্ঠা, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠা। তবে আবার একটা বড় ঘাটতি ছিল ওই সময়ে যে আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রচুর পরিমাণে পুঁথি তিনি সংগ্রহ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিলেন, ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দিলেন, কিন্তু পুঁথি নিয়ে তেমন কোনো কাজ আমরা ওই পর্বে দেখি না। অথচ 47-এর পরেও আমাদের এখানকার পুঁথির অনুলিপি করে যেটা ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে 47-এর পরেও, এবং ব্রিটিশরা যাওয়ার আগে তো এটা ব্যাপকভাবে করেছে, তার কিছু কিছু কাজ পরেও তারা করেছে। ফলে এইখানে আমাদের কিছু ঘাটতি আছে। আর আমাদের ভাষাকে সবশেষে যেটা আমরা বলবো যে বাংলাদেশ পর্বের জন্য এর মীমাংসা হলো এই যে ভাষার মধ্যে আমরা যদি এর জাত বিচার করতে চাই, করার কারণে সেই ভাষার মধ্যে ব্যক্তিগত আবেগটা হয়তো যুক্ত হবে বা একটা গোষ্ঠীগত আবেগ যুক্ত হবে, কিন্তু বাংলা ভাষা তার সক্ষমতা এবং শক্তি, তার ব্যবহারিক দিক এতখানি রপ্ত করে রেখেছে যে সেখানে অন্য ভাষার শব্দ সে নিজের করে নিতে পারে, এবং যে কারণে ইংরেজি আগামী 100 বছরে পৃথিবীর আরও প্রধানতম ভাষা হয়ে উঠলেও বাংলা ভাষাকে আসলে এর ব্যবহারযোগ্যতা থেকে সরিয়ে তোলা বা সরিয়ে ফেলা, সেটা সাহিত্যের বলি, মুখের কথাই বলি, প্রায়োগিক ক্ষেত্রে বলি, যেভাবেই বলি না কেন, সেখান থেকে সরিয়ে ফেলা প্রায় দুরূহ ব্যাপার। সবাইকে ধন্যবাদ।